নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন? এবং এই কৃষক বন্ধু প্রকল্পের সঠিকভাবে আপনি যদি ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে আপনার ফর্মটি রিজেক্ট হবে না এবং আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে পারেন। এবং এই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের জন্য বেশ কিছু ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং অনেক কিছু নিয়ম চেঞ্জেস আনা হয়েছে। যেমন ধরুন, জমির ক্ষেত্রে আপনি যদি বর্গাদার বা ভাগ চাষি হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি জমির মালিক হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আগে থেকেই আবেদন করতে পারতেন এবং আপনার কাছে ওয়ারিশেন যদি সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন এবং আপনার কাছে যদি পাট্টা জমি থাকে, সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন। তাই সমস্ত রকম আবেদন পদ্ধতি এবং ফর্ম ফিল আপ পদ্ধতি, ডকুমেন্ট লিস্ট, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি নাম নথিভুক্ত করতে চান, সেক্ষেত্রে এই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাকে এবং কী ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করতে পারবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে আপনি জানতে পারবেন। এবং সবথেকে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন আবেদনপত্র নম্বর অফিস ব্যবহারের জন্য। এখানে আপনার কিছু করার দরকার নেই, এটা এমনি ব্ল্যাঙ্ক থাকবে। ওনারা আবেদনপত্রের নাম্বার এখানে বসিয়ে দেবেন বা লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন স্ট্যাম্প সাইজ ফটো। এখানে ফটোর সাইজ লেখা রয়েছে, এই সাইজের ফটো আপনি এখানে পেস্ট করে দেবেন এবং সেই সঙ্গে মনে রাখবেন, স্ট্যাম্প সাইজ ফটো না থাকলেও আপনি যদি পাসপোর্ট সাইজ ফটো দেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এরপর দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্য আপনাকে দিতে হবে নাম বড় হাতের ইংরেজিতে। আপনার আধার কার্ড, ভোটার কার্ডে যেই নামের স্পেলিং রয়েছে বা বানান রয়েছে, সেই বানান আপনি ক্যাপিটাল লেটার বা বড় হাতের ইংরেজিতে লিখে দেবেন এবং সেই সঙ্গে তারপরে আপনি দেখতে পাবেন নাম পর্চা অনুযায়ী বাংলায়। আপনার রেকর্ডে যেহেতু আপনি জানেন যে জমির রেকর্ড আপনি যদি দেখেন, সেক্ষেত্রে বাংলায় নাম লেখা রয়েছে, তাই পর্চায় যেই স্পেলিং রয়েছে বাংলাতে, আপনি এখানে বাংলায় নাম লিখে দেবেন। তারপর দেখতে পাবেন বাসস্থানের ঠিকানা। বাসস্থান বলতে আপনি যেখানে বসবাস করেন, আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা বিভিন্ন সরকারি ডকুমেন্টসে যেই অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, প্রথমে গ্রামের নাম দেবেন, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, তারপর পোস্ট অফিসের নাম দেবেন বা ডাকঘরের নাম, তারপর আপনার ব্লকের নাম দেবেন, তারপর থানার নাম দেবেন এবং তারপর জেলার নাম দেবেন। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন পিনকোড নম্বর। প্রতিটি ডাকঘর বা পোস্ট অফিসের পিনকোড নম্বর রয়েছে, সেই পিনকোড নম্বর দেবেন। এর পরের অপশন দেখতে পাচ্ছেন পিতা এবং স্বামীর নাম, যে কোনো একজনের নাম দেবেন। যারা বিবাহিত মহিলারা রয়েছেন, তারা স্বামীর নাম দেবেন এবং যারা নর্মালি পুরুষ রয়েছেন এবং অবিবাহিত মহিলারা রয়েছেন, তারা বাবার নাম বা পিতার নাম দেবেন। এরপর দেখতে পাবেন জন্ম তারিখ। প্রথমে আপনার জন্মের ডেট লিখবেন বা তারিখ লিখবেন, তারপর মাস লিখবেন, তারপর ইয়ার লিখবেন, অর্থাৎ ডিডি এমএম ওয়াইওয়াই ফরম্যাটে আপনার জন্ম তারিখ এই বক্সে লিখে দেবেন। এরপর দেখতে পারবেন বয়স ১/১/২০২২ এখানে লেখা রয়েছে। আপনি ১/১/২০২৫-এ ২৫ তারিখ হিসাবে আপনি হিসেব করবেন, কারণ আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সেইটার সঙ্গে ১/১/২৫ যে তারিখ রয়েছে, এই তারিখের আপনার বয়স কত হয়েছে এখানে লিখে দেবেন। তারপর দেখতে পাবেন লিঙ্গ, পুরুষ, মহিলা, অন্যান্য, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, আপনি সঠিক বাক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর শ্রেণী বা কাস্ট, সাধারণ যদি আপনি জেনারেল হন সাধারণ, যদি তফসিল জাতি এসসি হয়ে থাকেন, এসসির বক্সে টিক চিহ্ন দেবেন। তফসিল উপজাতি, যদি আপনি এসটি হয়ে থাকেন, এসটির বক্স বা তফসিল উপজাতির বক্সে আপনি টিক চিহ্ন দেবেন। অনগ্রসর শ্রেণী যদি ওবিসি হয়ে থাকেন, ওবিসির বক্সে আপনি টিক চিহ্ন দেবেন। এভাবেই আপনি ভালোভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন। কৃষকের ধরন, আপনি যদি জমির মালিক হয়ে থাকেন, যদি আপনার নামে রেকর্ড থাকে, সেক্ষেত্রে মালিকের বক্সে টিক চিহ্ন দেবেন। তারপর বর্গাদার বা ভাগ চাষি হয়ে থাকলে ভাগ চাষির যে বক্স রয়েছে, বর্গাদারের বক্স, এখানে আপনি টিক চিহ্ন দেবেন। যদি পাট্টাদার হয়ে থাকেন, পাট্টাদার বলতে সরকার আপনাকে কৃষি জমি দিয়েছে চাষ করার জন্যে পাট্টা হিসাবে, সেক্ষেত্রে আপনার যদি পাট্টাদার জমি থাকে, তাহলে আপনি সেই বক্সে টিক চিহ্ন দেবেন। এই ফর্ম দেখেই আপনি বুঝতে পারছেন যারা বর্গাদার বা ভাগ চাষি রয়েছে, যারা পাট্টা চাষি রয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আরও আপডেট রয়েছে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না। এরপর দেখবেন মোবাইল নম্বর।
এমন মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে। সেই মোবাইল নাম্বার এখানে 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন এবং বিকল্প মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার ছাড়া বাড়িতে আরও যদি কোনো নাম্বার থাকে বা আপনার নিজস্ব আরও কোনো নাম্বার যদি থাকে সেই নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপর আধার কার্ড নাম্বার, আপনাকে আধার কার্ড নাম্বার দিতেই হবে। এখানে আবশ্যিক লেখা রয়েছে। আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার দেবেন। এরপর ভোটার কার্ড বা এপিক নম্বর, এটাও আবশ্যিক রয়েছে। আপনাকে ভোটার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে দিতে হবে বা লিখে দিতে হবে। এভাবেই আপনি খুব সহজেই ব্যক্তিগত তথ্য ফিল করতে পারবেন বা ফিল আপ করে নিতে পারবেন। এরপর আপনাকে কৃষি জমির তথ্য এখানে দিতে হবে। প্রথমে দেখতে পাবেন ক্রমিক নম্বর, প্রথমে 1 লিখে দেবেন। তারপর দেখতে পাবেন জেলার নাম, এখানে কোন জেলার নাম দেবেন। ধরুন আপনাকে উদাহরণস্বরূপ আপনাকে বলছি, আপনার বাড়ি পূর্ব মেদিনীপুরে, আপনার জমি রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে, আপনি কিন্তু এখানে জেলার নাম ঝাড়গ্রাম দেবেন, আপনি পূর্ব মেদিনীপুর দেবেন না। যদি আপনার পূর্ব মেদিনীপুরে জমি থাকে তাহলে জেলার নাম পূর্ব মেদিনীপুর এখানে দিতে পারেন। যেখানে জমি রয়েছে সেই অ্যাড্রেস এখানে দেবেন, তারপর সেই ব্লকের নাম দেবেন যেখানে জমি রয়েছে, তারপর মৌজার নাম দেবেন এবং তারপর জেএল নাম্বার দেবেন। দেখতে পাবেন আপনার পর্চায় জেএল নাম্বার, মৌজার নাম এবং খতিয়ান নাম্বার, তারপর দেখতে পাবেন পর্চায় খতিয়ান নাম্বার রয়েছে, সেই খতিয়ান নাম্বার দেবেন এবং চাষযোগ্য জমির পরিমাণ, তারপর দেবেন চাষযোগ্য জমির পরিমাণ কত রয়েছে। এইভাবেই আপনি যদি আরও কোনো জমি থাকে এখানে কিন্তু আপনি লিখে দিতে পারেন। আপনি ধরুন 2 নম্বরে আপনি ফিল করলেন যে আপনার জেলার নাম, ব্লকের নাম, মৌজার নাম, জেএল নম্বর এবং খতিয়ান নম্বর, চাষযোগ্য জমির পরিমাণ। প্রথমে চাষযোগ্য জমির পরিমাণ ধরুন 1 একর রয়েছে এবং দ্বিতীয় চাষযোগ্য জমির পরিমাণ 2 একর রয়েছে এবং তারপর আপনি লিখবেন মোট চাষযোগ্য জমির পরিমাণ। 1 নম্বর এবং 2 নম্বরের সিরিয়ালের যে চাষযোগ্য জমির পরিমাণ যুক্ত করে এখানে লিখবেন মোট চাষযোগ্য জমির পরিমাণ। প্রথমে যদি 1 একর জমির পরিমাণ দেন, দ্বিতীয় যদি 2 একর দেন তাহলে 3 একর হবে। এভাবেই আপনি ফর্মটি খুব সহজভাবেই ফিল করতে পারবেন। সেই সঙ্গে মনে রাখবেন যেই জমির তথ্য দেবেন সেই জমির রিসেন্ট একটি সার্চিং কপি বা নতুন রিসেন্ট রেকর্ড একটি তৈরি করে রাখবেন। তা না হলে দেখবেন আবেদনপত্র যখন আপনি জমা দেবেন সেক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারে। এরপর ব্যাংকের তথ্য, যেই ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের তথ্য এখানে দেবেন। এই অ্যাকাউন্টে আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক অনুদান এই ব্যাংক অ্যাকাউন্টে আসবে। ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ে যেই স্পেলিং রয়েছে বা বানান রয়েছে সেই নাম দেবেন এবং তারপর অ্যাকাউন্ট নাম্বার দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর প্রত্যেকটা ব্যাংকের আইএফএসসি কোড আলাদা আলাদা রয়েছে, আইএফএসসি কোড দেবেন এবং তারপর ব্যাংকের নাম, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দেবেন এবং ব্রাঞ্চের নাম। ধরুন একটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই জায়গায় ব্রাঞ্চ রয়েছে, দেখতে পাবেন ওখানে কোন ব্রাঞ্চ রয়েছে। ধরুন মেদিনীপুরে ব্যাংক রয়েছে, সেটা মেদিনীপুর ব্রাঞ্চ হবে বা কলকাতা ব্রাঞ্চ হতে পারে বা বিভিন্ন জায়গার নাম থাকে, আপনি দেখবেন ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে লেখা থাকবে। এরপর অ্যাকাউন্টের ধরন, যদি সেভিংস অ্যাকাউন্ট হয় প্রথম যে চেকবক্স রয়েছে এখানে টিক মার্ক দেবেন এবং যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দ্বিতীয় চেকবক্সে আপনি টিক মার্ক দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ব্যাংকের সংযুক্ত নথি, এই চেকবক্সে আপনি টিক মার্ক দেবেন। ব্যাংকের পাসবইয়ের ফটোসহ প্রথম পেজের জেরক্স দেবেন বা বাতিল চেক যদি থাকে বাতিল চেক দেবেন, যে কোনো একটি জেরক্স আপনি দিয়ে দেবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন নমিনি, মনোনীত ব্যক্তির তথ্য। কারণ কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি 60 বছরের মধ্যে কোনো কারণে মারা যান সেক্ষেত্রে আপনার যিনি নমিনি রয়েছে তিনি একটি আর্থিক অনুদান সরকারের তরফ থেকে পান এবং সেজন্য এখানে নমিনির নাম দিতে হবে, আবেদনকারীর সঙ্গে সম্পর্ক কী রয়েছে দেবেন, নমিনির পিতা বা স্বামীর নাম দেবেন এবং জন্ম তারিখ, নমিনির যেটা জন্ম তারিখ রয়েছে নমিনির জন্ম তারিখ দেবেন এবং বয়স হিসেব করে দেবেন 1/1/2025 হিসেবে। এখানে নমিনির জন্ম তারিখ দেবেন, যিনি আবেদনকারী রয়েছেন ওনার জন্ম তারিখ দেবেন না। নমিনির অভিভাবকের নাম, নমিনির যিনি গার্ডিয়ান বা অভিভাবক রয়েছেন ওনার নাম দেবেন। নমিনির বয়স 18 বছরের নিচে যদি হয়ে থাকে তাহলে নমিনির অভিভাবকের নাম দরকার, তা না হলে দরকার নেই। এখানে ডিক্লারেশনটি আপনি দেখতে পাচ্ছেন, আমি এত দ্বারা অঙ্গীকার করেছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। অর্থাৎ আপনি আগে কখনো এই প্রকল্পের জন্য আবেদন করেননি। উপরোক্ত কৃষি জমি আমি, এখানে একটা ড্যাশ লেখা রয়েছে, এখানে আপনি কি লিখবেন, আপনি যার কাছ থেকে জমিটি পেয়েছেন যে কোনো কারণে হোক, উত্তরাধিকার সূত্রে হলে উত্তরাধিকারী যে
এখানে লেখা রয়েছে তার উপর আপনি টিকমার্ক দেবেন। ক্রয় যদি হয়, আপনি কিনে থাকেন তাহলে ক্রয়ের উপর আপনি টিকমার্ক দেবেন। উপহার যদি হয়ে থাকে উপহারের আগে আপনি টিক চিহ্ন দেবেন। দান যদি হয় বা গিফটেড যদি হয় তাহলে আপনি দানের কাছে আপনি টিক চিহ্ন দেবেন। অন্যান্য যদি কারণ হয় তাহলে আপনি যদি অন্যান্যতে টিক চিহ্ন দেন, তার পাশে যে ড্যাশ লেখা রয়েছে এখানে অন্যান্য যে কারণটি রয়েছে কিভাবে আপনি জমিটি পেয়েছেন সেটা আপনাকে লিখতে হবে। প্রথম যে ড্যাশ রয়েছে আমি লেখা রয়েছে, এখানে যার কাছ থেকে আপনি জমি পেয়েছেন, যদি আপনার বাবার কাছ থেকে পেয়ে থাকেন আপনার বাবার নাম দেবেন, আপনি যার কাছ থেকে কিনেছেন তাহলে ওনার নাম দেবেন। অর্থাৎ আপনি বুঝতে পারলেন যার কাছ থেকে আপনি জমি পেয়েছেন ওখানে ওনার নাম দেবেন। তারপর এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন আপনার সুবিধে অনুযায়ী। এরপর যার কাছ থেকে আপনি জমিটি পেয়েছেন তার কেবি আইডি, কৃষক বন্ধু যদি থাকে কৃষক বন্ধু আইডি দেবেন। ভোটার কার্ড নাম্বার যদি তার থাকে ভোটার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড যদি নম্বর থাকে আধার কার্ড নাম্বার দেবেন। এখানে কিন্তু আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার কেবি আইডি লাগবে না। এখানে যার কাছ থেকে আপনি জমি পেয়েছেন ওনার ডিটেলস এখানে লাগবে। যদি আপনার কাছে থাকে দেবেন, না থাকলে কোনো কিছু করার দরকার নেই। এবং বাম দিকে তারিখ লেখা রয়েছে, আপনি এখানে তারিখ লিখে দেবেন। এবং আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই, আপনি যদি সই করতে পারেন আপনি এখানে স্বাক্ষর করে দেবেন। যদি আপনি সই করতে না জানেন সেক্ষেত্রে আপনি এখানে টিপসই দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন প্রাপ্তি স্বীকার, অর্থাৎ এটি রিসিভ কপি। এই রিসিভ কপিটি আপনি অফিস থেকে অবশ্যই নেবেন। আপনি যখন ফর্ম জমা করবেন ওনারা প্রাপ্তি স্বীকার যিনি করবেন বা এই আবেদনপত্রটি যিনি নেবেন উনি ওখানে সই করে এবং আপনাকে কি স্ট্যাম্প করে এই যে কাগজটি রয়েছে বা নিচের যে অংশটি রয়েছে প্রাপ্তি স্বীকার অংশটি, এই অংশটি আপনাকে দিয়ে দেবে। আপনি এটি গুছিয়ে রাখবেন। এরপর স্বঘোষণাপত্র আপনাকে পূরণ করতে হবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স্বঘোষণাপত্র। আমি এখানে বড় হাতের ইংরেজিতে আপনি লিখবেন, আমির পাশে আপনার নাম লিখবেন, বড় হাতের লিখবেন ক্যাপিটাল লেটারে এবং ইংরেজিতে লিখবেন। তারপর পিতা বা স্বামীর নাম ইংরেজিতে লিখবেন ক্যাপিটাল লেটারে এবং তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনার গ্রামের নাম দেবেন এবং তারপর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েত বা পৌর এলাকা হলে পৌরসভার নাম দেবেন এবং তারপর ব্লকের নাম দেবেন এবং থানার নাম দেবেন, তারপর জেলার নাম দেবেন। এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক, যদি আপনার নামে পর্চা থাকে আমি মালিক অপশানে আপনি ক্লিক করবেন বা আপনি টিকমার্ক দিয়ে দেবেন এবং নথিভুক্ত রায়তির ওয়ারিশেন, এটি খুব গুরুত্বপূর্ণ অপশান। নথিভুক্ত রায়তির ওয়ারিশেন বলতে ধরুন আপনার বাবা মারা গেছেন, আপনি তার ওয়ারিশ এবং সেই ওয়ারিশেন সার্টিফিকেট দিয়ে আপনার বাবার নামে রেকর্ড বা পর্চা রয়েছে সেই ওয়ারিশেন সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু কৃষক বন্ধুর আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাবার পর্চাটি নিয়ে যাবেন বা রেকর্ডটি নিয়ে যাবেন। নথিভুক্ত বর্গাদারের ভাগচাষির ওয়ারিশেন হিসাবে আপনি যদি ভাগচাষি বা বর্গাদার চাষি হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন। এবং কতটা জমির পরিমাণ রয়েছে সব ক্ষেত্রেই এখানে ড্যাশ একর লেখা রয়েছে, জমির পরিমাণ দেবেন জমি চাষ করি এবং যেটি প্রযোজ্য সেটিতে টিক চিহ্ন দিন। আপনি যদি মালিক হয়ে থাকেন মালিকে টিক চিহ্ন দেবেন, বর্গাদার হলে বর্গাদারের টিক চিহ্ন, ওয়ারিশেন হলে ওয়ারিশের টিক চিহ্ন। এরপর ক্রমিক সংখ্যা, ব্লক লিখবেন, মৌজার নাম লিখবেন, জেল নম্বর লিখবেন, খতিয়ান নম্বর লিখবেন, দাগ নম্বর লিখবেন এবং চাষযোগ্য জমির পরিমাণ একরে। এটা কিন্তু সঠিকভাবে ফিল করবেন। এখানে আপনি দেখতে পাবেন আরও অনেক কিছু ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। দেখলেন আপনি এখানে কৃষি জমির পাট্টা দিয়েও আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন পর্চার নথিভুক্ত ব্যক্তির নাম এখানে দেবেন, তার সঙ্গে সম্পর্ক কী রয়েছে এটা ওয়ারিশেন ক্ষেত্রে। বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম এবং বর্গাদারের খতিয়ান নম্বর এখানে দেবেন এবং নিবন্ধীকৃত দলিল নম্বর। এবং অনেকের জমি মিউটেশন হয়নি সেক্ষেত্রে দলিল নম্বর দিয়েও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। মিউটেশন সার্টিফিকেট দিয়েও আবেদন করতে পারবেন। মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের রসিদ, অনেকে মিউটেশন করে এসেছে কিন্তু এখনও পর্যন্ত ডিজিটালিভাবে তার এখনও মিউটেশন কমপ্লিট হয়নি, সেই সেই আবেদনপত্রের রিসিভ কপি দিয়েছে, সেই রিসিভ কপি দিয়েও আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জমির তথ্য আপনাকে দিতে হবে, আগের যে জমির তথ্য ছিল সেই তথ্য দিতে হবে। কৃষি জমির পাট্টা, সরকার জানেন যে কৃষি জমির উপর পাট্টা দেয়, কৃষি জমির পাট্টা দিয়েও আবেদন করতে পারবেন। বন বিভাগের পাট্টা, ফরেস্ট এরিয়ায় বন বিভাগ থেকে কৃষিকাজের জন্য পাট্টা দেওয়া হয়, সেই পাট্টা দিয়েও আপনি আবেদন করতে পারবেন। অন্যান্য কোনো নথি থাকলে আপনি বিবরণ সহ এখানে লিখতে পারেন। আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে যেটা এখানে লেখা রয়েছে এটা আপনি পড়ে নেবেন এবং খুব ভালোভাবে পড়ে নেবেন কি লেখা রয়েছে। এবং বাম দিকে স্থান লেখা রয়েছে এবং তারিখ লেখা রয়েছে, স্থানের নাম দেবেন, তারিখের নাম দেবেন এবং ডান দিকে আবেদনকারীর স্বাক্ষর, আপনি যে আবেদনকারী সেই স্বাক্ষর এখানে করে দেবেন। আপনি এখানে বুঝতে পারলেন যে কোন কোন ডকুমেন্টস দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন।
আশা করি আপনার ডকুমেন্টসের ব্যাপারটি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল, অথবা ফর্ম ফিল আপের পদ্ধতি ক্লিয়ার হয়ে গেল। এইবার আপনাকে দেখে নিতে হবে যে আপনি কি কি ডকুমেন্টস জমা দেবেন। সেই জমা দেওয়ার ডকুমেন্টস লিস্ট অবশ্যই যেই ডকুমেন্টস জমা দেবেন আপনি সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, বা আপনি যে জেরক্স কপি দেবেন সেই জেরক্স কপির নিচে সই করে দেবেন। এবং যখন আপনি আবেদন করতে যাবেন সমস্ত কিছু অরিজিনাল কপি নিয়ে যাবেন। এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। ভোটার কার্ড নিয়ে যেতে হবে, সেই সঙ্গে আধার কার্ড নেবেন, এবং ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা, বাতিল চেক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল বা ফোন নাম্বার নিয়ে যাবেন, এবং ফোনটি অবশ্যই নিয়ে যাবেন। চাষযোগ্য জমির নথি হিসাবে সাম্প্রতিক পর্চা বা জমির রেকর্ড, বর্গা নিবন্ধীকরণের নথি, যদি আপনি ভাগ চাষি হয়ে থাকেন তার প্রমাণস্বরূপ একটি কাগজ নিয়ে যাবেন। পাট্টা বা বন বিভাগের পাট্টার নথি, সরকার যে আপনাকে পাট্টা দিয়েছে সেই প্রমাণপত্র আপনি নিয়ে যাবেন। নিজের নামে জমি না থাকলে স্বঘোষণাপত্র এবং চাষযোগ্য জমির নথি নিয়ে যাবেন, এবং পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশেন সার্টিফিকেট। আপনাকে বলেছি যে ওয়ারিশেন সার্টিফিকেটও আবেদন করা যায়। হয়তো আপনার পরিবারে কেউ মারা গেছেন, তার ওয়ারিশ হিসাবেও আপনি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে পঞ্চায়েত ওয়ারিশেন সার্টিফিকেট প্রয়োজন। অনেক কৃষক বন্ধু উপভোক্তা রয়েছেন যিনি মারা গেছেন, এবং মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য আপনি কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন এখানে লিস্ট রয়েছে। যদি 60 বছর আগে মারা যান কৃষক কোনো, সেক্ষেত্রে একটি সরকার থেকে আর্থিক অনুদান পাওয়া যায়। সেই অনুদানের জন্য এই যে ডকুমেন্টসগুলি রয়েছে এই ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন যদি আপনার ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে। তাই নতুন আবেদন করবেন কিভাবে, সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এবং সেই সঙ্গে মৃত্যুজনিত সহায়তার জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সমস্ত তথ্য আপনি দেখতে পেলেন। তাই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যে আবেদন করবেন, এবং সেই সঙ্গে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যদি না জমা করতে পারেন, সেক্ষেত্রে বিডিও অফিসে, কৃষি দপ্তরে বা জেলা অফিসে দেখতে পাবেন স্পেশাল ক্যাম্প হয় কৃষক বন্ধুর। সেই ক্যাম্পের আপনি খোঁজ রাখবেন, তাহলেও আপনি সেখানেও যদি জমা দিয়ে দেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্রটি গৃহীত হয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে বাৎসরিক সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা আপনি পেতে পারেন। সেটা জমির পরিমাণের উপর নির্ভর করবে। তাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।